যদি সংসদে তার সমাধান হয় আলহামদুলিল্লাহ, না হয় এই রাজপথ আমাদের পরিচিত। এত রক্ত, ৭১-এর ত্যাগ, ২৪-এর ত্যাগ, এই সবগুলো তো ম্লান হয়ে যাবে যদি ভালোকে ভালো হিসাবে পুরস্কৃত করা না হয় আর মন্দকে যদি দমন করা না হয়। আমরা কি দেখছি? আমরা দেখছি পরিবর্তিত বাংলাদেশ। শাসন ক্ষেত্রে শাসক বদলেছে, কিন্তু শোষণের ধারা বদলায়নি। ইতিমধ্যে যে সমস্ত লক্ষণ ফুটে উঠেছে আপনারা সবাই পরিষ্কার। সর্বশেষ যেটা পেরেক মারা হচ্ছে, একটা গণতান্ত্রিক ধারা চালু হোক, এই জন্য এই নির্বাচনের ফলাফল নিয়ে আমাদের অনেক কষ্ট আছে। সব কষ্ট চেপে আমরা বলেছি আমাদের দেশটা গণতান্ত্রিক ট্রেন হিসাবে রেল লাইনের উপরে উঠুক, চলুক, সামনের দিকে চলুক, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো উঠায় দিলাম। এই উঠায় দেওয়ার পরে এখানে প্রশাসক, ওখানে প্রশাসক, ওখানে প্রশাসক, এইটা কি? এটা তো সংবিধান বিরোধী। পরিষ্কার আপনি সংবিধানের কথা বলতেছেন, ওই সংবিধানেই তো লেখা আছে স্থানীয় সরকারের সকল স্থলে একমাত্র নির্বাচিত প্রতিনিধিরাই তারা দায়িত্ব পালন করবেন। তো এদেরকে কে নির্বাচন করলো? এরা দলীয় আনুগত্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় লোকদেরকে বসিয়ে দেওয়া হচ্ছে, জাতির কাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা এগুলো মানি না। আপনি সংবিধানের এক অংশ মানবেন, আর এক অংশ মানেন না। ভারী মজা। একটা অর্ডারের ভিত্তিতে দুইটা ভোট একই দিনে হয়েছে। আপনি গোশত মানেন, কিন্তু জুল খাইতে রাজি না। একই তরকারি, একই বাসনে পাকানো হয়েছে, গোশতটা খেয়ে নিলেন, বলতেছেন জুলটা হারাম। তো ওই গোশত তো জুলের ভিতরে পাকানো হয়েছে, তাহলে এই গোশত হালাল হয় কিভাবে? ওইটাও হারাম। জনগণকে এত বোকা মনে করার কারণ নাই। জনগণ সব বুঝে। হ্যাঁ, আপনারা মানবেন, তবে সহজে মানবেন না, আমরা বুঝতেছি। এরকম অতীতেও কিছু কিছু বিষয় সহজে মানেন নাই, কিন্তু পরে ঠিকই মেনেছেন। আমরা নিজের জন্য, কোনো দলের জন্য এই কাঠামোগত পরিবর্তন আমরা চাচ্ছি না, সংস্কার চাচ্ছি না। আমরা 18 কোটি মানুষের জন্য চাই। গণতন্ত্রের এসেন্স, বিউটি, একটা দল সরকারে যাবে আর একটা দল বিরোধী দলে থাকবে, এই দুই দল মিলেই জাতিকে সামনে এগিয়ে নেবে। সরকার ভালো করলে সহযোগিতা করবে বিরোধী দল, যদি মন্দ কিছু করে তাহলে লাগাম ধরে টান দেবে। আমাদের নীতি তাই হবে ইনশাআল্লাহ। তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এই নীতির বাইরে আমরা যাব না। জাতীয় স্বার্থে কাউকেই আমরা ছাড় দিয়ে কথা বলবো না। 70% মানুষ যারা ভোট দিতে গিয়েছিল, তাদের প্রায় 70%, 68% ঊর্ধ্বে তারা সংস্কারের পক্ষে রায় দিয়েছে। এখন একবার ওনারা বলেন যে আমরা অক্ষরে অক্ষরে মানব, আবার বলেন জনগণ না বুঝে রায় দিয়ে দিস। আরে ভাই, জনগণ বুঝুক না বুঝুক, ভোটের অধিকারটা তার, আপনার না। ওই পাকিস্তান বাহিনী ভোটের অধিকার স্বীকার করে নাই বলে তাদেরকে চড়া মূল্য দিতে হয়েছিল। আজকেও যদি সেই পুরানা কায়দায় চিন্তা করা হয় জনগণের ভোটকে অস্বীকার করার, অগ্রাহ্য করার, অপমান করার, তাহলে দেশবাসীকে অপমান করার খেসারত গোনার জন্য তৈরি থাকতে হবে। যেই দেশবাসী রক্ত দিয়ে ফ্যাসিবাদ হটানোর রাস্তা চিনে ফেলেছে, এই দেশবাসীকে আর দমানো যাবে না। কি দিয়ে দমাবেন? ফাঁসি তৈরি আছে। কি দিয়ে দমাবেন? গুলি করবেন, তৈরি আছে। কি দিয়ে দমাবেন? আবার আয়নাঘর কায়েম করবেন, তৈরি আছে। কিন্তু বলে দিচ্ছি, ওই জীবনের বিনিময়ে সব ফাঁসি, এই ধরনের মতলবী বিচার ব্যবস্থা এবং আয়নাঘর সব গুড়িয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আর এগুলো কায়েম করতে দেওয়া হবে না। জনগণের অধিকারের সাথে যারাই সিনেমিনি করবে, তাদের সাথে আমরা কোনো আপোষ করব না। জাতীয় জীবনে আমরা এখন একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছি, খুবই জটিল জায়গায় আছে। সম্প্রতি যুদ্ধের কারণে গোটা বিশ্ব অস্থির।
অর্থনীতি অনেক দেশের ভঙ্গুর হয়ে পড়েছে, জ্বালানির অভাবে অনেক দেশ কুড়িয়ে কুড়িয়ে হাঁটছে। অবশ্য আমরা জ্বালানিতে খুবই সমৃদ্ধ, কারণ আমাদের মন্ত্রী মহোদয় বলেছেন কোনো কিছুর আমাদের অভাব নাই। এই অভাব না থাকার কারণেই কয়েক কিলোমিটার একটা পাম্পের সামনে এখন সারি সারি লাইন। তো অভাব নাই তো এত লম্বা লাইন কেন? আজকেও আমি বিভিন্ন ইন্ডাস্ট্রি মালিকদের সাথে কথা বলেছি। আচ্ছা, বুঝলাম গাড়ি চলবে না, না হয় হাঁটলাম, তো ইন্ডাস্ট্রি যদি না চলে তাহলে এই দেশ চলবে কিভাবে? সেই ইন্ডাস্ট্রির চাকা ঘুরতে হলেও তো আমার জ্বালানি লাগবে। এ পরিস্থিতি সৃষ্টি হওয়ার সাথে সাথে বলেছিলাম বিকল্প সন্ধান করুন। আজকে বলবো সংকীর্ণতা থেকে বের হয়ে আসুন। এইটা সরকারের একার সমস্যা নয়, এটি 18 কোটি মানুষের সমস্যা। এটা শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটা গ্লোবাল প্রবলেম। এই ধরনের জাতীয় সমস্যায় খোলা মনে সবাইকে নিয়ে বসেন। আমরা প্রস্তুত সব দিক থেকে সহযোগিতা করতে, যতটুকু সম্ভব। আজকেও কয়েকটা দেশের প্রতিনিধিদের সাথে কথা বলেছি যে তারা এই পরিস্থিতিতে আমাদেরকে কি সহযোগিতা করতে পারে। তারা বলেছে আমরা সাধ্যমতো বন্ধু দেশকে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। আমরা যদি এই সরকারের ব্যর্থতা চাইতাম তাহলে আমরা রাস্তায় এখন নেমে আগুন জ্বালানো শুরু করতাম। আমরা তো সরকারের সফলতা চাই, কিন্তু সরকারই যদি উল্টা পথে হাঁটে আমাদের তো করার কিছু নাই। সরকারকে সঠিক পথে হাঁটতে হবে। মানুষের আকাঙ্ক্ষাকে সম্মান করুন। একবারে আগামী 29 তারিখ আবার অধিবেশন বসছে, আমাদেরকে নোটিশ দেওয়ার কথা বলা হয়েছে সংস্কার বিষয়ে আলোচনার জন্য। আমরা সুযোগ দিয়ে বলতে চাই, নোটিশের অপেক্ষা না করে অধিবেশন বসার সাথে সাথে ঘোষণা দিন যে আমরা তা আপাদমস্তক যেভাবে সাইন করেছি ওইভাবে বাস্তবায়ন করব। আসুন এখন বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করি সংসদ। আমরা প্রস্তুত, খোলা মন নিয়ে প্রস্তুত, কিন্তু এইটা নিয়ে যে কোনো ধরনের কালক্ষেপণ টালবাহানা আমরা মানব না। যদি সংসদে তার সমাধান হয় আলহামদুলিল্লাহ, না হয় এই রাজপথ আমাদের পরিচিত। আমরা প্রথমে এই রাজপথ চাই না, আমরা চাই সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হোক সংসদীয় গণতন্ত্রের মহান জাতীয় সংসদ। সম্মানিত ভাইরা, কেউ কেউ বলেন 72-এর সংবিধান পরিবর্তন করা যাবে না। আমি জিজ্ঞেস করি, 72-এর সংবিধান শেখ মুজিব কি রক্ষা করেছিলেন? 72-এর সংবিধানটা কি বাকশাল ছিল? 72-এর সংবিধানটা কি বহুদলীয় গণতন্ত্র নিষিদ্ধ ছিল? যে শেখ মুজিব নিজেই 72-এর সংবিধানকে জাগায় রাখলেন না, আপনি নতুন প্রেমিক কোত্থেকে আসলেন? জিয়াউর রহমান সাহেবকে এই সংবিধান পরিবর্তন করেন নাই? মরহুম নেতা MK আনোয়ার এই জাতীয় প্রেস ক্লাবে এই হলে বসে তিনি একটা আলোচনার সময় বলেন নাই যে জনগণের সরকার কায়েম হলে এই সংবিধানকে আমরা ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দেব? তিনি এইরকমই বলেছিলেন অঙ্গভঙ্গি করে। মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কি বলেন নাই যে জনগণের সরকার কায়েম হলে এই সংবিধান থাকবে না? তাহলে আপনারা কি তাদের চাইতে বেশি 72 সংবিধান প্রেমিক হয়ে গেলেন? এই সমস্ত জিনিস ভালো না, ভালো লক্ষণ না। জনগণকে মেহেরবানি করে ভুল বুঝবেন না, ভুল বুঝানোর চেষ্টা করবেন না। জনগণের আকাঙ্ক্ষা বোঝার চেষ্টা করুন, দেয়ালে একটু কান চাপেন, শুনবেন এদেশের জনগণ কি চায়। যদি এই সংস্কারকে মেনে না নেওয়া হয় তাহলে মিনিমাম 1400 শহীদ যারা হয়েছে তাদেরকে অপমান করা হবে, হাদিদেরকে অপমান করা হবে, আবরার ফাহাদকে অপমান করা হবে, ফেলানির ঝুলন্ত লাশের সাথে অপমান করা হবে। এ কাজ করতে যাবেন না। বেঁচে থাকা জিন্দা শহীদ জুলাই যোদ্ধারা তারা এটা মেনে নেবে না। জুলাই যুদ্ধে 100 নয়, 200 নয়, 1000 নয়, 10,000 নয়, 1 লাখ নয়, 2 লাখ নয়, জুলাই যোদ্ধা ছিল কোটি কোটি। এ মানুষের বিরুদ্ধে অবস্থান নেবেন না।
মেহেরবানি করে জন আকাঙ্ক্ষার প্রতি সম্মান করুন। আজকের এই মহান দিবসের আলোচনায় সবাই আমি বুক ভরে সরকারকে সেই আহ্বান জানাতে চাই। আর জাতীয় জীবনে যে কঠিন সময় এসেছে, খোলা মন নিয়ে উদারতা দেখিয়ে আমাদেরকে ডেপুটি স্পিকার দেওয়ার দরকার নাই। উদারতা দেখিয়ে জাতীয় সমস্যা সমাধানে এক জায়গায় একসাথে বসে। এটা সংসদের ভিতরে হবে না, কারণ সংসদের ভিতরে সকল দল প্রবেশ করে নাই। এদেশে যারা অন্যান্য দল আছে তাদের অবদান আছে এই দেশের জন্য, মুক্তিযুদ্ধে আছে, 24-এ আছে। এই তাদের সবাইকে নিয়ে বসে কথা শুনেন, ডিসিশন তো আপনারাই নেবেন। অন্তত খোলা মনে পরামর্শগুলো শুনেন, কে কি বলতে চায়। আমি আশা করি জাতিটি উপকৃত হবে এবং আপনারাও দিশা পাবেন ইনশাআল্লাহ। সেই পারস্পরিক হিংসা হানাহানির রাজনীতি বন্ধ হোক। আফসোস এখনো শুধু একটা ইলেকশন হয়ে গেছে, সেইটাকে কেন্দ্র করে মানুষ খুন হচ্ছে, এমনকি নিজ দলের মানুষকেও খুন করা হচ্ছে। তাহলে ফেসিবাদ বিদায় নিল কোথায়? ফেসিবাদ এতদিন আত্মগোপন করে গর্তের মধ্যে ছিল, এখন আবার মাথা তুলতে শুরু করেছে। দেশবাসীকে বলবো, এই ফেসিবাদ নতুন করে কেউ যদি কায়েম করতে চায়, ইনশাআল্লাহ সবগুলো হাত একত্রিত করে আমরা রুখে দেব ইনশাআল্লাহ। রুখে দেওয়ার জন্য তৈরি থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় দেশকে হেফাজত করুন, আমাদের স্বাধীনতাকে আল্লাহ অক্ষুণ্ণ রাখুন, আমাদের বীরদেরকে, সকল পর্যায়ের বীরদেরকে আল্লাহ সীমাহীন মর্যাদা দান করুন। প্রিয় দেশের জনগণকে অধিকারের পক্ষে সজাগ থেকে অধিকার আদায় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ রাখুন। প্রিয় দেশবাসী এবং প্রবাসে অবস্থানরত